বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে যত দিন যাচ্ছে, যত মানুষের ক্ষোভ প্রতিবাদ বাড়ছে, যত তদন্ত গভীরে যাচ্ছে, তত কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে, ভয় পেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এই কাণ্ডে যে সন্দীপ ঘোষের একটা বড়সড় ভূমিকা ছিল, সেইটা কিন্তু প্রথম থেকেই সাধারণ মানুষের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল। কেননা আন্দোলনরত ছাত্রছাত্রীরা বারবার এই সন্দীপ ঘোষের কথা বলছিল। আর এই সন্দীপ ঘোষ যে তার একটা অংশ বড় রকমের এখানে জড়িত রয়েছে এবং সেটা প্রশাসন, পুলিশ খুব ভালো করে জানে। সেটা প্রথম দিন থেকে যেভাবে তাকে গার্ড করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে রোয়াব নিয়ে সন্দীপ ঘোষ চলছিল, সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং এই সন্দীপ ঘোষের কার্যকলাপ নিয়ে যে কোনো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠলেও তাকে কলকাতা পুলিশ একটি সেকেন্ডের জন্যও জেরা করতে পারেনি। আর এদিকে সিবিআই তাকে আজকে নিয়ে টানা কিন্তু 5 দিন জেরা করছে। এবার দেখুন, আপনারা বলবেন ওই জেরাই হচ্ছে, আলটিমেটলি তো কিছু হচ্ছে না। অত ব্যাপারটা সহজভাবে দেখলে হবে না। এখানে কাউকে জেরায় যদি কিছু না পাওয়া যায় এবং তার এর সঙ্গে কোনো সংস্পর্শ নেই, কোনো বৃহত্তর কনস্পিরেসি অঙ্গ নয়, এই জায়গাটা যদি থাকে তাহলে কিন্তু টানা এভাবে 5 দিন জেরা করতে পারতো না। যদি সেটা করতো তাহলে দুটো ঘটনা ঘটতো। এক, সন্দীপ রায় কোর্টের কাছে চলে যেত এবং বলতো জেরার নামে ডেকে এনে আমাকে বসিয়ে রেখে হেনস্থা করা হচ্ছে, কোনো রকম কিছু করা হচ্ছে না। এবং এই বাগাড়ম্বর সর্বস্ব সন্দীপ ঘোষ যেভাবে প্রথম দিকে তরপাট ছিল, সংবাদ মাধ্যমের উপরে বড় বড় বাতেলা ঝাড়ছিল, এমনকি নির্যাতিতার নাম অবধি প্রকাশ্যে বলে দিচ্ছিল, সেই সন্দীপ ঘোষ এখন সংবাদ মাধ্যম দেখলে স্পিকটি নট, মুখ থমথম করছে। আর এই জায়গাটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষ ভাঙছে, যতই লুকোনোর চেষ্টা করুক, ধীরে 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 তাকে ক্র্যাকডাউন করছে। আর এই ক্র্যাকডাউন যত হচ্ছে তত কিন্তু এই মমতা প্রশাসনের, এই মমতা পুলিশের পোল খোলার চান্স বেড়ে যাচ্ছে। আর সেইটা কি বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই জন্যই আরও বেশি করে আতঙ্কিত হয়ে পড়ছে। আর তাই আজকের মধ্যে যদি সন্দীপ ঘোষকে নিয়ে বড়সড় কোনো পদক্ষেপ সিবিআই না নেয়, এই সন্দীপ ঘোষকে আড়াল করতে এবং নিজের প্রশাসন এবং পুলিশকে বাঁচাতে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় স্টেপ করে নেবেন, সেই নিয়ে যেরকম জল্পনা বাড়ছে, তার পাশাপাশি আজকে যারা বলছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বস্তি পেয়ে গেছেন বা তাকে তাকে অনেকটা রক্ষা করা হয়েছে, তা কিন্তু নয়। সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। এই রাজ্যে যে কোনো মুহূর্তে 355 বা 356 ধারা জারি হয়ে যেতে পারে এবং তার থেকেও বড় কথা, সিকিউরিটি ইস্যুতে গোটা রাজ্য আরও উত্তাল হয়ে উঠতে পারে। এবং সবথেকে যে কথাটা বড় সেটা হচ্ছে এই 22 তারিখ যখন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে, তখন সুপ্রিম কোর্টের হাতে উদুম ঝাড় খাওয়ার চান্স আছে এবং সেইখানেই ফয়সালা হয়ে যেতে পারে যে আর এই রাজ্য পুলিশটা, কলকাতা পুলিশটা মমতা ব্যানার্জি সরকারের হাতে রাখা যাবে না। আর সেই জায়গা থেকেই থরহরি কম্প অবস্থা হয়ে গেছে। অনেকগুলো পয়েন্ট বলে ফেললাম না? অবশ্যই সব কটা ব্যাখ্যা করে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই সন্দীপ ঘোষ প্রসঙ্গে আসি। দেখুন, সন্দীপ ঘোষের যে ব্যাপারটা হচ্ছে, আগামীকাল তাকে নিয়ে কিন্তু মমতা পুলিশ একটা বড় স্টেপ নিয়ে ফেলেছে। আমি আগেই বলেছিলাম, আজকে সকালেই একটা প্রতিবেদন করেছিলাম যে গতকাল নবান্ন থেকে মধ্যরাত্রে কিন্তু একটা এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটিতে 4 জন অফিসার রাখা হয়েছে যারা অতীতে এমন সব তদন্ত করেছে যেখানে রাজ্যবাসীর কোনো সুরাহা হয়নি, বরং মমতা প্রশাসনকে কিভাবে বাঁচানো যায় সেই দিকে তদন্ত এগিয়েছে। ফলে তাদের উপর চূড়ান্ত অনাস্থা আছে মানুষের, অথচ তাদেরকে দিয়ে এসআইটি গঠন করা হয়েছে। সেই এসআইটি কি তদন্ত করে দেখবে? সেই এসআইটি তদন্ত করে দেখবে 2021 সাল থেকে এই সন্দীপ ঘোষ কি দুর্নীতি করেছে, কত টাকার নয়ছয় করেছে, এবং সেইটা তদন্ত করে তারা সমস্ত কিছু করে তারা নাকি রিপোর্ট দেবে না হাতির মাথা দেবে, যেভাবে সারদাকাণ্ড হয়েছে সেইভাবে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেবে, এমন অভিযোগ কিন্তু বিরোধীরা করতে শুরু করে দিয়েছে। এমনকি সাধারণ মানুষের মধ্যেও সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। যদি সত্যিই মমতা প্রশাসন একটা ভালো কাজ করার চেষ্টা করতো, এরকম দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তারা তারা সঠিক পদক্ষেপ নিত, তাহলে বহুদিন আগেই যখন ডক্টর আক্তার আলী এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, তখন তাকে ট্রান্সফার করে আবার এখানে ফিরিয়ে আনা হতো না। তখন তাকে ট্রান্সফার করে 48 ঘন্টার মধ্যে সেটা রদ করে দেওয়া হতো না। সেগুলো নিয়ে দুর্নীতি হতো এবং সেই দুর্নীতি এতদিনে বন্ধ হতো। আসলে এই সন্দীপ ঘোষকে জেরা করে সমস্ত দুর্নীতি চক্র যে সিবিআই খোঁজ পাচ্ছে, এবং সন্দীপ ঘোষ তো একটা বোড়ে, তাকে ব্যবহার করে ও একটা দালাল, সে কিছুটা অংশ টাকা রেখে মোটা অংশের টাকা
উচ্চ প্রভাবশালীদের কাছে পাঠিয়েছে, এই জায়গাটা কিন্তু ক্র্যাকডাউন হচ্ছে। ফলে সন্দীপ ঘোষের মুখটা বন্ধ করা খুব দরকার আছে। আর তাই যেটা বলছিলাম যে সিবিআই যদি আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করে, কালকে কিন্তু মমতা পুলিশ বড় পদক্ষেপ করে নিতে পারে, যাতে সন্দীপ ঘোষের নাগাল আর সিবিআই না পায়। কীরকম বড় পদক্ষেপ হতে পারে? এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নাকি থানায় এফআইআর হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কালকে তাকে সমন করেছে কলকাতা পুলিশ। আর সেই সমনে সাড়া যদি তিনি দিয়ে দেন, তিনি সিবিআইকে বলবেন, আজকে যদি সিবিআই তার বিরুদ্ধে স্টেপ না নেয়, কালকে আবারও আসতে বলবে আমাকে আগে পুলিশ ডেকেছে, আমি তো যেহেতু আগে ওরা ডেকেছে আমি ওখানে যাব। আর ওখানে যাওয়ার পর নিশ্চিতভাবে এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট দেখিয়ে দেওয়া হবে। আর অ্যারেস্ট দেখিয়ে দিলে আর সিবিআই তাকে তাদের হাতে নিতে পারবে না। ফলে যে জেরাটা করছিল, যেভাবে তদন্ত এগোচ্ছিল, সেইটা ব্যাহত হবে। এইটাই কি চাল? মমতা প্রশাসন কি সিবিআইকে এইভাবে ঠেকাতে চাইছে? তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, পারেনি, এবং সেই অভিযোগ তো আদালতে উঠেছে। এবং সেই জায়গা থেকে এখন যখন সিবিআই তদন্ত করছে, এখন সন্দীপ ঘোষের দুর্নীতির কথা মমতা ব্যানার্জির মনে পড়েছে? এতদিন কি ঘুমোচ্ছিল, নাকি এতদিন ভাগটা যাচ্ছিল সেই জন্য চুপ করেছিল? এই প্রশ্ন যখন বিরোধীরা তুলছে, তারা অন্যায়টা কিছু করছে কি? ফলে আজকে কিন্তু সিবিআইয়ের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল মোমেন্ট, এবং সিবিআই যদি সত্যিই সন্দীপ ঘোষকে নিয়ে আজকে কড়া পদক্ষেপ না নেয়, কালকে কিন্তু কলকাতা পুলিশ অ্যাকশনে নামতে পারে এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে পারে। এই জল্পনা রাজ্যবাসীর মধ্যে ক্রমশ দানা বাঁধছে, এবং সেটা এই জন্য নয় যে সন্দীপ ঘোষের দুর্নীতি, আরজি করের দুর্নীতি ধরার জন্য। এই সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই তদন্তে বার করে ফেলবে, আর সেইখানে কোনো রাঘব বোয়ালের নাম ফাঁসবে, সেখান থেকে এই রাজ্য সরকার যে কী অন্যায় করেছে সেইটা সামনে আসবে। সেই ভয় থেকে কি এই স্টেপ নিতে চলেছে? এই প্রশ্ন কিন্তু জনমানসে ক্রমশ প্রকট হচ্ছে। এরপর দ্বিতীয় যে জায়গাটা, এই সরকার ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের ফলে। সেটা কেন বলছি? দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে যে 22 তারিখ কিন্তু এই রাজ্য সরকারকেও রিপোর্ট জমা দিতে হবে। তারা আলটিমেটলি ওই যে হামলাটা হলো আরজি করে 14 তারিখ 15 তারিখ মধ্যরাতে, সেইটা নিয়ে কি স্টেপ করেছে, এবং সেইটা থেকে তো যেটা বিরোধীরা প্রশ্ন করছে বা সাধারণ মানুষের মনের মধ্যেও প্রশ্ন উঁকি মারছে, সেটা হচ্ছে এটা একটা পরিকল্পিত হামলা, এর সঙ্গে শাসক দলের একটা অংশ যুক্ত আছে। সরাসরি অভিযোগ নিয়ে আসছেন বিরোধী দলনেতা, একদম নাম করে বলে দিচ্ছেন। এবং সেখানে পুলিশের যে আচরণ, তারা বলছে তাদের লাঠি চার্জের অবধি অনুমতি ছিল না, তারা গিয়ে কম্বল চাপা দিয়ে রুগীর বেডে লুকোচ্ছে, তারা গিয়ে মহিলাদের বাথরুমে ঢুকে পড়ছে, আর সেই সময় দুষ্কৃতী এসে তাণ্ডব করে যাচ্ছে এবং পরিষ্কার তাদের বলতে শোনা যাচ্ছে, চল সেমিনার রুম চল, ওইটা গিয়ে ভাঙতে হবে। অর্থাৎ নির্দেশ ছিল সেমিনার রুম ভাঙতে হবে, তথ্য প্রমাণ লোপাট করে দিতে হবে। আর এইটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে। ফলে সেই জায়গায় যখন দেখা যাবে যে আলটিমেটলি এখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ এটার সঙ্গে যুক্ত ছিল, তাদের গাফিলতি ছিল, কীরকম বড় ধাক্কা আসতে চলেছে মমতা প্রশাসনের উপর একবার বুঝে দেখুন। আর সেইটার জন্যই সেটা থেকে মুখ ঘোরাতে তড়িঘড়ি আজকে 3 জনকে সাসপেন্ড করে দিয়েছে মমতা প্রশাসন। বলছে তার মধ্যে 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে, একজন ইন্সপেক্টর রয়েছে। আচ্ছা, প্রথম দিন থেকে তো বিনীত গোয়েল বড় বাতেলাবাজি করে যাচ্ছিল, আই অ্যাম অ্যাংরি। তো আজকে হঠাৎ 3 জনকে কেন করা হয়েছে? বলা হয়েছে 7,000 মব হয়ে এসে গেছিল, সেটা নাকি কোনো রকম কিছু করা যায়নি। যেটা শুনে সকলেই প্রশ্ন তুলছে, মমতা ব্যানার্জি যে ইন্টেলিজেন্সটা পুষছে, তারা কি করে? মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি না দেয় আর খালি পায়ে পরিবেশন করে, এছাড়া তার কোনো কাজ নেই? 100 জনের গ্যাদারিং হলে রাজ্য ইন্টেলিজেন্সের কাছে খবর চলে আসে, আর 7,000 মব ঢুকে যাচ্ছে, তারা পরিকল্পিতভাবে আসছে, লরি করে আসছে, চলে যাচ্ছে, ভ্যান্ডালাইজ করছে, সুনির্দিষ্ট জায়গায় গিয়ে করছে, আর এই খবর ইন্টেলিজেন্সের কাছে নেই। এখানে মমতা প্রশাসন যুক্ত নয়, এটার উত্তর মানতে হবে। এই জায়গাটাই প্রশ্ন এসেছে, সেই জন্য 3 জনকে সাসপেন্ড করা হচ্ছে। যদি সাসপেন্ড করতে হয় তো সবার আগে বিনীত গোয়েলকে সাসপেন্ড করতে হবে। দায়িত্ব নিয়ে সেদিনকে ছড়িয়েছে বিনীত গোয়েল। সেখানে আরজি করে হামলা হতে পারে এই ইন্টেলিজেন্স রিপোর্ট কেন বিনীত গোয়েলের কাছে ছিল না? আর থাকলে কেন সেখানে অতক্ষণ ধরে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে যেতে পারলো? কোনো ব্যাকআপ ফোর্স সেখানে কেন গেল না? 3 জনকে সাসপেন্ড করে বলির বকরা করে, যেরকম সঞ্জয় রায়কে এখানে বলির বকরা করে দেখানো হচ্ছে যে মূল কালপ্রিট, সেই জায়গাটা এখানে করা হচ্ছে। এর পাশাপাশি আজকে ওই বলে দিয়েছে যে আরজি করে সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন হয়ে যাবে। সাথে সাথে এতদিনে মমতা প্রশাসনের ঘুম ভেঙেছে। মমতা ব্যানার্জি কী বলছে? বাংলার গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করবেন রাজ্যের প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীরা। হঠাৎ আসলে যে জায়গাটা দাঁড়িয়েছে, সেটা খুব মুশকিলের জায়গা। আজকে আরজি করে ঘটনাটা ঘটেছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল সেগমেন্টে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে জায়গাটা তৈরি হয়েছে, যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, সেটা আরজি করে রিপিট টেলিকাস্ট হওয়া শুধু সময়ের অপেক্ষা।
ফলে বাকি মেডিকেল কলেজগুলো নিজেদের সুরক্ষার জন্য এবার সিআইএসএফ চাইতে শুরু করতে পারে, এবং রোগী মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় ডাক্তারকে হেনস্থা, সেখানে শুধুমাত্র নীল সাদা রং করা আছে, কোনো মেডিকেল ফেসিলিটি নেই, সেই ট্রিটমেন্টই করা যায় না, অথচ সব দায়টা ডাক্তারদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই ডাক্তারদের যে গভর্নমেন্ট পোস্টিং সেটাকে স্টপ করে দেওয়া হয়েছে, ফলে মেডিকেল স্টাফ পাওয়া যাচ্ছে না। এই পুরো সিস্টেমটাকে যে ভেঙে চুড়ে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শেষ করে দিয়েছে, তার ফলে ক্ষোভ বিক্ষোভ সব জায়গাতে আছে। আর তাই আরজি করকে দেখিয়ে কালকে অন্যান্য মেডিকেল কলেজগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে সিআইএসএফ সিআরপিএফ চাইতে যদি চলে যায়, এবং সেটা যদি সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করে দেয়, যদি কেন্দ্রীয় সরকার বলে হ্যাঁ আমরা প্রোভাইড করতে পারবো, তাহলে কি অবস্থা হবে? এবং তার থেকেও বড় কথা, এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তার জামানায় গোটা রাজ্য জুড়ে এই জেসিবি, জায়ান্ট, এদের মতো যেগুলো তোলামূলের মস্তান আছে, তারা নারী নিগ্রহ করে। ফলে এলাকায় এলাকায় এখন যখন অশান্তি হবে, এবং যেখানে পুলিশ অপদার্থ, ব্যর্থ, চটিচাটা, মেরুদণ্ডহীন হিসেবে পরিচিত হয়ে গেছে, কোথাও হ্যান্ডেল করতে পারে না, সেই এলাকাগুলো থেকে এবার আবেদন যাবে যে আমাদের কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দাও, এই অপদার্থ পুলিশ এরা শুধু ঘুষ তুলতে পারে। এই অভিযোগ তো বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা করতে শুরু করে দিয়েছেন। ফলে আগামী দিনে রাজ্য জুড়ে যদি এরকম 10-12টা ঘটনা ঘটে, যেখানে স্বতঃপ্রণোদিত হয়ে মানুষ আবেদন করছে, কোনো ইনস্টিটিউশন আবেদন করছে যে আমাদের কেন্দ্রীয় নিরাপত্তা চাই, এই রাজ্য পুলিশ, এই কলকাতা পুলিশ অপদার্থ, ব্যর্থ, তারা কিচ্ছু করতে পারে না, তখন পরিস্থিতিটা কী হবে? কেন্দ্র সরকার বলবে এতগুলো একটা রাজ্য থেকে যখন রিপোর্ট আসছে এবং সেগুলো সুপ্রিম কোর্ট অনুমোদন করছে, তাহলে এরা পুলিশ প্রশাসনটা চালাতে ব্যর্থ। এই পুলিশ প্রশাসনটা আমাদের হাতে নিয়ে নিলাম, আমরা 355 জারি করে দিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আর ডিফেন্ড করতে পারবে? ফলে বিপদটা খুব ঘনিয়ে আসছে। আর তাই অতি তৎপরতা দেখিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে, দেখো আমরা পুলিশ কর্মীদের সাসপেন্ড করেছি, দেখো আমরা এরকম পুরনো কর্মীদের নিয়ে এসে করার চেষ্টা করেছি। এসব নাটকবাজি চলবে না। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যর্থ, সেটা প্রতি ছত্রে প্রতিফলিত হয়ে যাচ্ছে। ফলে এই জায়গা থেকে কিন্তু একটা নড়ে চড়ে বসার একটা ইঙ্গিত দেখানো হচ্ছে, একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা সবটাই মেকি। আসলে এই প্রশাসনটা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। যেভাবে জনরোষ, জনবিক্ষোভ বাড়ছে, সেই জায়গা থেকে এরা বুঝতে পারছে এদের দিন শেষ হয়ে আসছে। আর তাই একটা মরিয়া চেষ্টা করছে, একটা দেখানোর চেষ্টা করছে আমরা পজিটিভ কিছু করছি, কিন্তু তার মাঝখানে আবার সন্দীপ ঘোষকে সিবিআই যখন জেরায় ডাকছে, দিনের পর দিন ডাকছে, ঘন্টার পর ঘন্টা জেরা করছে, এবং সেখান থেকে নিশ্চিতভাবে যে তথ্য উঠে আসছে, তাতে আরও বড় অজগর, আরও বড় দুর্নীতির কাল সাপ তারা বার করবে, এইটুকুনি নিশ্চিত হয়ে যাচ্ছে। আর তাই আজকে কিন্তু সিবিআইয়ের জন্য খুব ক্রিটিক্যাল ডেট। আজকে যদি সন্দীপ ঘোষকে কোনো রকম কড়া পদক্ষেপ না নেয়, কালকে সন্দীপ ঘোষ আর সিবিআইয়ের কাছে আসবে কিনা, এইটা নিয়েই কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছে। উল্টো দিকে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু রীতিমতো ল্যাজে গোবরে অবস্থা হয়েছে। ফলে সব মিলিয়ে মমতা প্রশাসন কিন্তু কোণঠাসা, তারা কিন্তু ভয় পাচ্ছে। কিন্তু এই অবস্থাতেও এখনও স্বচ্ছ প্রশাসন, গোটা বাংলাকে স্বচ্ছতা দেওয়ার জায়গা তারা কি আছে? মোটেই নেই। এবং তাই নবান্ন চলো অভিযান কিন্তু ডাক এসেছে। আপনাদের আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি যে নবান্ন অভিযান হতে চলেছে। 26 তারিখ অবধি মুখ্যমন্ত্রীকে আলটিমেটাম দেওয়া আছে, তিনি পদত্যাগ করুন, তিনি রাজ্য চালাতে পারছেন না। ভাবুন একবার, আপনি বলবেন নবান্ন কেন চলো, নবান্ন আমি কেন যাব, আমার বাড়িতে তো কিছু হয়নি। এই রাজ্য সরকার একটা নির্দেশিকা দিয়েছে, ভালো করে শুনেছেন তো সেই নির্দেশিকাটা? মুখ্যমন্ত্রী যিনি উপদেষ্টা, সেই আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছে যে নাইট ডিউটিতে মহিলারা থাকবে না। অর্থাৎ নির্দেশিকা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই রাজ্য সরকার এতখানি ব্যর্থ, বাইরে যদি রাত্রিবেলায় নারীরা বেরোয়, মহিলারা বেরোয় বাড়ির, তাহলে তাদের নিরাপত্তা দিতে পারবে না। এই জন্য আজকে নারী স্বাধীনতার যুগে, যেখানে যেখানে সমস্ত রাজ্য, সমস্ত রাষ্ট্র এটা নিশ্চিত করার চেষ্টা করছে, এরা নারীদের পর্দানসীন করতে চাইছে। এবার ধরুন কালকে আপনার বাড়িতে যে নারীটি আছে, তিনি আপনার মা হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, আপনার বোন হতে পারেন, আপনার কন্যা হতে পারেন, তার সঙ্গে কোনো যদি অঘটন ঘটে, ঈশ্বর করুন যেন না ঘটে, কিন্তু যদি ঘটে, তখন যে ধর্ষক, যে খুনি, সে কি করবে? রাজ্য সরকারের এই নির্দেশিকাটা সামনে নিয়ে আসবে, বলবে রাজ্য সরকার তো বলেছিল রাত্রেবেলায় মহিলাদের ঘরে থাকতে, উনি বাইরে বেরিয়েছিলেন কেন, সেই জন্য তো হয়ে গেছে, এবার আমার মক্কেলকে রেহাই দেয়া হোক। ভাবুন একবার, রাজ্য সরকার কোথায়, কোন রসাতলে এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেকেন্ডের কোনো নৈতিক অধিকার আছে ওই গদি আঁকড়ে বসে থাকা? তাই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কিন্তু ডাক দিয়েছে, 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন, দুপুর 2টো 27 তারিখ নবান্ন অভিযান হবে। আমি থাকবো,
আপনারাও থাকুন। সবাই মিলে এবার রাস্তায় বেরোতে হবে। যে প্রতিবাদ, যে প্রতিরোধের ঝড়টা 14 তারিখ রাত্রে হয়েছে, তাতে একটা বার্তা দেওয়া গেছে, কিন্তু সেটাতেই হবে না। তারপরেও তার রাজ্য প্রশাসন চালানোর কোনো রকম কোনো সদিচ্ছা, কোনো রকম কোনো সদর্থক জায়গা দেখা গেছে না, না, না। তাই এই রকম প্রশাসক আমরা আর চাই না, যে রাজ্যটাকে জঙ্গল রাজ্যে পরিণত করবে, যে রাজ্যে নারীদের সুরক্ষা সামান্যতমও দিতে পারবে না, এবং সেখানে যারা ধর্ষক, যারা দুর্বৃত্ত, তাদের শাস্তি দেওয়ার বদলে তাদের তাদেরকে এমন কথা বলা হবে, কখনো ছোট্ট ঘটনা, কখনো তুচ্ছ ঘটনা, কখনো প্রেগনেন্ট, কখনো লাভ অ্যাফেয়ার, তারা তারা কিন্তু আরও বেশি উৎসাহ পাবে। এবং তারপর আরজি কারের মতো কাণ্ড ঘটবে, যেখানে অভিযোগ উঠবে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। তাই এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়া যায় না। আমরা সবাই মিলে সেদিনকে পা মেলাবো, কোনো রাজনৈতিক ছাতার তলায় নয়, জাতীয় পতাকা নিয়ে, একটাই দাবি নিয়ে, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আমি হাঁটছি, আমি থাকছি, প্রত্যেক দিন আজ থেকে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আমি এই কথা জানাবো। আপনারাও জানান বেশি বেশি করে মানুষকে, এবং একসাথে এর প্রতিবাদ করতেই হবে। আমাদের বাড়ির মায়েদের, বোনেদের, স্ত্রী, কন্যা, সকলের সুরক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এই রাজ্য সরকার ব্যর্থ, এই রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন ব্যর্থ, সেটা হাইকোর্ট বলে দিচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। সুতরাং এই ব্যর্থ প্রশাসককে আমরা আর মেনে নেব না। কি বলছেন আপনারা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।